আচ্ছা দেখো, আজকে আমরা হচ্ছে বায়োহ্যাকার্স অ্যাডমিশন প্রোগ্রাম 2026 আমাদের প্ল্যাটফর্ম। এখন এই প্ল্যাটফর্মে আমরা হচ্ছে কিছু এমসিকিউ হ্যাকস আর সিরিজ রিলিজ করব, যেগুলো হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 20 সালের পর থেকে যে মেডিকেল অ্যাডমিশন গুলো হয়েছে, এখন দেখা গেছে যে হাসান স্যারের বই থেকেই আমার ইনফো গুলো আসেন। তো ইনফো গুলো কোথা থেকে আসে? ম্যাক্সিমাম ইনফো বোটানির ক্ষেত্রে আজিবুল স্যারের বই থেকে আসে। তো আজিবুল স্যারের বইয়ে কি কি ইম্পর্টেন্ট সব কিন্তু আমার পড়া লাগবে না। তো আমার পড়া লাগবে হচ্ছে তোমার, অলওয়েজ মনে রাখতে হবে বৈশিষ্ট্য, ছক আর হচ্ছে পার্থক্য। এই তিনটা জিনিস আমার সবসময় মনে রাখতে হবে: বৈশিষ্ট্য, ছক আর হচ্ছে পার্থক্য। তো আমরা এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমার এমসিকিউ হ্যাক সিরিজের আজিবুল স্যারের সকল বৈশিষ্ট্য আমরা হচ্ছে এই পিডিএফটাতে নিয়ে আসছি। এই পিডিএফটাতে আমার মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো মোটামুটি এই পিডিএফটা পড়লে আজিবুল স্যারের বৈশিষ্ট্য সব পড়া হয়ে যাবে। তারপর এরকম করে আরো ধারাবাহিকভাবে আমরা পার্থক্যগুলো শিখে ফেলবো। তারপরে হচ্ছে আমরা বাকি যে আছে আহ, আহ, বৈশিষ্ট্য, ছক, ছক বাকি থাকবে শুধু। তাহলে ছক গুলো শিখবো। তো আমরা হচ্ছে প্রথমে এমসিকিউ সিরিজের সকল বৈশিষ্ট্যগুলো আসলে দেখি। আহ 1 মিনিট। আচ্ছা, এখন দেখো আজিবুল স্যারের প্রথম হচ্ছে আমার এটা চ্যাপ্টার 1 থেকে প্রথম হচ্ছে জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা কিন্তু সব বৈশিষ্ট্য নিয়ে আসি না আজিবুল স্যার, আমরা শুধু সেই বৈশিষ্ট্যগুলো আনছি যেগুলো হচ্ছে তোমার হাসান স্যারের বইয়ে নাই, বা হচ্ছে অন্য আলিম স্যারের বইয়ে নাই, শুধু আজিবুল স্যারের বইয়ে আছে। তো এখানে আনকমন বৈশিষ্ট্যগুলো আছে। তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো, অথবা আমি পিডিএফটা দিয়ে দিব। এটা পড়লে ইনশাল্লাহ আর তোমাদের কোনো বৈশিষ্ট্য লাগবে না। তো এখন হচ্ছে জেনেটিক কোডের বৈশিষ্ট্য। জেনেটিক কোড তো বুঝোই, জেনেটিক কোড কি? জেনেটিক কোড হচ্ছে নিউক্লিওটাইডের 64টা ট্রিপলেট নিয়ে গঠিত হয়। আর এই ট্রিপলেট গুলোকে বলা হয় কোডন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার প্রথম বৈশিষ্ট্য। তো একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। অ্যামাইনো অ্যাসিড কি কি হইতে পারে? অ্যামাইনো অ্যাসিড লিউসিন হইতে পারে। তারপরে বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে তোমার আহ অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনগুলা? যেগুলো আমাদের দেহে তৈরি হয় না, আমাদের বাহির থেকে ইনটেক করতে হয় খাবারের মাধ্যমে, ওগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর যেগুলো আমাদের দেহে তৈরি হয় ওগুলো হচ্ছে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড গুলো। আচ্ছা, একটি কোডন কখনো অ্যামাইনো অ্যাসিডকে একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। অলওয়েজ মনে রাখবা যে একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিড কখনো কোড করতে পারে না। তো অনেকগুলো কোডন মিলে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এই 3 নম্বরটা। এখান থেকে কোশ্চেন আসবে। তো নেক্সট এর বৈশিষ্ট্যগুলা, কোডন তৈরিতে নিউক্লিওটাইড কখনো ওভারল্যাপ করে না, এটা মনে রাখবা। মানে ওভারল্যাপিং মানে যখন হচ্ছে কোডন তৈরি হইতে থাকে, তখন একটার সাথে আরেকটা হচ্ছে ওভারল্যাপ হয়ে যায় না, মানে মিক্সড হয়ে যায় না। মিক্সড হয়ে গেলে কি হবে? মিক্সড হয়ে গেলে তোমার সিকোয়েন্সটা বজায় থাকবে। সিকোয়েন্স বজায় না থাকলে হচ্ছে তোমার কোডটা যদি না তৈরি হয়, তাহলে হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার আমার হতে পারে। তো আমার কি করতে হবে? এই কোডন গুলা হচ্ছে ওভারল্যাপ করবে। নেক্সটে আসো, কোডন সমূহ হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য, আর আদিকাল থেকেই একই আছে। এটা হলো তোমার মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট একটা আমরা কি পাইলাম? নেক্সট হচ্ছে জেনেটিক কোড 3 অক্ষর বিশিষ্ট। অলওয়েজ মনে রাখবা, যেমন আমরা কি জানি AUG, তারপরে UAG, এগুলা হচ্ছে কি অলওয়েজ 3 অক্ষর দিয়ে হবে, কখনো হচ্ছে 4 অক্ষর হবে না। যদি এমসিকিউতে আসে 4 অক্ষর দিয়ে, তাহলে বুঝতে হবে যে এটা ভুলভাবে লেখা আছে, তো এটা দাগানো যাবে না। আচ্ছা, শুরু ও সমাপ্তি কোডন নির্দিষ্ট থাকে সবসময়, মনে রাখবা। এন্ড কোডন আর হচ্ছে তোমার আহ কি বলে, এন্ড কোডন আর হচ্ছে তোমার বিগিনিং কোডন অলওয়েজ হচ্ছে তোমার নির্দিষ্ট থাকবে। মাঝখানে এটা চেঞ্জ হতে পারে। তাহলে দেখো, কোডন AUG দিয়ে পলিপেপটাইড দিয়ে শুরু হয়। 2টি কোডনের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না। আচ্ছা, আর এগুলা বেশি ইম্পর্টেন্ট না, যা বলছি এইটুকু নোট করলেই না। আচ্ছা, এখন হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য। ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু আর কোনো বৈশিষ্ট্য এক্সট্রা নাই আজিবুর সেটের বই। এক্সট্রা যেগুলো ছিল এই কোডনের বৈশিষ্ট্যটাই ছিল আর ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে আসছি। এখন হচ্ছে চ্যাপ্টার সেকেন্ডে যাই। তো এটা বলতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আছে মাইটোসিসের বৈশিষ্ট্য। আচ্ছা, মাইটোসিসের বৈশিষ্ট্যতে কি আছে দেখো। এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে 2টি ক্রোমাতে বিভক্ত। এটা তো সবাই জানো, এটা বেশি করে বলার কিছুই নেই, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছো। আচ্ছা,
এখানে মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়া আছে, এগুলো আমি আর না বলি। বাট এখানে দেখো একটা জিনিস আছে, যে অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। কারণ হচ্ছে তোমার মাইটোসিসে মাতৃকোষের সমগুণ সম্পন্ন হইতে হবে, মাতৃকোষের ব্যতিক্রম কিন্তু হইতে পারবে না। এটা অলওয়েজ মনে রাখবা। কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিন সমূহ বহনকারী ক্রোমোজোম গুলোর প্রতিটি লম্বা লম্বিভাবে বিভক্ত হয়ে অপত্য কোষ হয়। মানে কি, সবকিছু সেম থাকবে, মানে অপত্য কোষ গুলোর মাতৃকোষের সব সেম হবে। আচ্ছা, এগুলা মোটামুটি আগেও পড়ছো, ক্লাস 8 থেকে পড়ে আসছে, এগুলা না বলি। এগুলা ওই আজিবুর স্যারের বইয়ে এগুলাই দেওয়া আছে। আচ্ছা, মিয়োসিসের বৈশিষ্ট্য। ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে হচ্ছে জনন মাতৃকোষে তোমার হচ্ছে মায়োসিস হবে। এটা কিন্তু অনেক টিচার দেখলাম অনলাইনে পড়াচ্ছে, আমি নাম বলবো না। এরা হচ্ছে এই মায়োসিস কোথায় হয় এটা নিয়ে হচ্ছে এদের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো অলওয়েজ মনে রাখবে যে মায়োসিস হবে ডিপ্লয়েড জীবের জন্ম মাতৃকোষে, এটা মনে রাখতে হবে। আর এই 2 নম্বর এই পয়েন্ট গুলো তোমরা জানোই। আর সবচেয়ে প্রোফেস হচ্ছে দীর্ঘস্থায়ী ধাপ থাকে, প্রোফেস 1। আর একে 5টা উপপর্যায়ে আবার ভাগ করে, মানে সাব ডিভিশন আছে 5টা। এগুলো সবাই জানো, এখানে ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এখানে আর তোমার যদি ইম্পর্টেন্ট আমি বলি, এই যে 7 নম্বরটা, ক্রোমোজোমে স্বতন্ত্র বিন্যাস ঘটে। আমরা মাইটোসিসে কি করছিলাম দেখো তো, মাইটোসিসে কি সবকিছু সেম থাকে না, এখানে কিন্তু ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটবে। বিন্যাস ঘটবে কিভাবে, ওই যে মনে আছে সিস্টার ক্রোমাটিড গঠন হবে মায়োসিসের সময়, তারপরে হুম। সিস্টার ক্রোমাটিড হচ্ছে কি তোমার হচ্ছে ডিএনএ ও বাল্বিং করবে। এই জিনিসগুলো এখানে হয়, তো হচ্ছে এখানে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মিক্সড করা যাবে না মাইটোসিসের সাথে। তাহলে মিয়োসিসে হচ্ছে স্বতন্ত্র বিন্যাস ঘটে। আচ্ছা, দেখো এখানে ক্রসিং ওভার হয়। ক্রসিং একটু আগেই বলছি, ক্রসিং ওভার হয়, এই জন্য ক্রসিং ওভার হলে কি হবে, বাবাটার সাথে ধরো মায়েরটা ক্রসিং ওভার হয়েছে, তাহলে কি সেটা কি আর ছেলে কি আর হচ্ছে তোমার সেম থাকবে, ছেলে তো দেখতে একটু মিক্সড হবে। তো হচ্ছে মিক্সড হয়ে যায়, মানে মাতৃকোষে সমগুণ সম্পন্ন হয় না, আহ, যেটাকে বলে আর কি। আচ্ছা, মাসের শেষে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এখন আসো নেক্সটে আমরা যাই, ক্রসিং ওভারের গুরুত্ব ও তাৎপর্য। এটা আজিবুল স্যারের বই এক্সট্রা করে দেওয়া আছে। ক্রসিং ওভারের গুরুত্ব কি কি আছে, ক্রসিং ওভার হচ্ছে দুইটা অংশের বিনিময় ঘটে। তার মানে কি, বিনিময় ঘটলে কি হবে, জেনেটিক চেঞ্জ আসবে। আচ্ছা, জিনগত পরিবর্তনের সাথে বৈশিষ্ট্য পরিবর্তন হয়, এগুলো তো জানোই। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্যপূর্ণ কোপন সৃষ্টি করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই যে একটা চ্যাপ্টার আছে না, বায়ো প্ল্যান্ট টেকনোলজি আছে না, ওই যে ওই চ্যাপ্টারটায় হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট, ক্রসিং ওভারের মাধ্যমে কি কি ফসল তৈরি করা যায়, কোন কোন রোগের থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে ক্রসিং ওভারের মাধ্যমে আমরা নতুন প্রকরণ, উন্নত প্রকরণ সৃষ্টি করতে পারি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা, ক্রসিং ওভারের মাধ্যমে হয়। আচ্ছা, ক্রোমোজোমে জিনের অবস্থা নির্ণয় করা যায়, এই 7 নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমোজোমে জিনের অবস্থা নির্ণয়, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হইছে ক্রোমোজোম কোথায় থাকে, লোকাসে থাকে। তো ওই লোকাস যেখানে থাকে ওটাকে তো লোকাস বলে, তো ওই লোকাসের অবস্থানই তোমার এই ইয়ার মাধ্যমে, ক্রসিং ওভারের মাধ্যমে বের করা যায়। আচ্ছা, আর এগুলা লাগবে না। আচ্ছা, এখন আসো সেল কেমিস্ট্রিতে যাই আমরা। মোটামুটি যা ছিল বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি, এখন আমরা সেল কেমিস্ট্রিতে আসি। সেল কেমিস্ট্রিতে আমরা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য দেখি আসি। কার্বোহাইড্রেট কিন্তু অন অফ দ্য ইম্পর্টেন্ট, আমরা যারা মেডিকেলে তখন উঠবা, তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে তোমাদের কি বলে, ফার্স্টের যে টার্ম আছে আর সেকেন্ড টার্ম, এই দুইটাতে হচ্ছে তোমাদের কার্বোহাইড্রেট থাকবে, এদের আইটেম আছে, কার্বোহাইড্রেট, লিপিড, গ্লুকোজ, এগুলো সবই থাকবে, বুঝছো? তো এগুলো ভালো করে পড়ে যাও, তখন আর দেখবা যে বুঝতে সহজ হবে, যদি চান্স পাও ইনশাল্লাহ। দেখো, কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেট মেইনলি থাকবে চিনি, যেমন দানা দানা না ওরকম দানা দানা থাকবে। আর হচ্ছে পাউডার জাতীয় হবে, চিনি কি ব্লেন্ডার করলে পাউডার হয়ে যায় না, ওরকম আর কি। আর এটা তো মিষ্টি হয়, এটা জানোই। আর বেশি তাপের অঙ্গারে পরিণত হয়। আর হচ্ছে তোমার অ্যাসিডের সাথে মিশে এস্টার গঠন করে, এটা মনে রাখবা। আর হচ্ছে এরা আলোক সক্রিয় ও সমানতা প্রদর্শন করে, এই পয়েন্ট গুলো মনে রাখতে হবে। আচ্ছা, এগুলো শেষ। এখন হচ্ছে গ্লুকোজের বৈশিষ্ট্য ও ব্যবহার, ব্যবহার গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের সময় বোধহয় একটা ব্যবহার আসছিল না, যেন এর আগের বার, খুব খেয়াল নয়, ব্যবহার গুলো করতে হবে।
তো দেখো আগে আমরা ব্যবহার গুলো করি। দেখো গ্লুকোজের বৈশিষ্ট্য কিন্তু কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য সেমই, তাহলে আমরা আর বৈশিষ্ট্য করবো না, শুধু ব্যবহার করবো। ব্যবহারে কি আছে দেখো, রোগীর পথ্য হিসাবে গ্লুকোজ ব্যবহার হয়, এটা আছে। ওজিডিটি নামে একটা টেস্ট হয়, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওখানে 75 গ্রাম গ্লুকোজ খাওয়াইতে হয়, বুঝছো রোগীকে। তারপরে হচ্ছে টেস্ট করে, ওটা দিয়ে দেখে যে তোমার কার্বোহাইড্রেট কতটুকু তুমি অ্যাবজর্ব করতে পারো আর কি, মানে গ্লুকোজ টলারেন্স আর কি কতটুকু রেঞ্জ, ওটা বের করে। ডায়াবেটিস মেলাইটাস হইলে ওটা আর কি ইয়া করে ডায়াগনোস করে। যাই হোক, বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ব্যবহার হয়, আর ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ ব্যবহার হয়, আর সরবিটল আর গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। আর হচ্ছে তোমার কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা মনে রাখবে। আচ্ছা, ফ্রুক্টোজের বৈশিষ্ট্য। ফ্রুক্টোজের বৈশিষ্ট্য ওই কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যের মতোই, এখানে নতুন করে পড়ার কিছু নাই। তবে হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট হয়েছে তোমার এই যে গরম অ্যালকোহলও এরা দ্রবণীয়, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এরা কিন্তু গ্লুকোজের সাথে আইসোমার, বুঝছো? আইসোমার মানে কি, আণবিক সংকেত সেম থাকবে কিন্তু পার্থক্য থাকবে এদের মধ্যে। আণবিক সংকেত সেম থাকলেও পার্থক্য থাকবে। এখন ফ্রুক্টোজ কি কাজে ব্যবহার হয়? ফ্রুক্টোজ মেইনলি তোমার কনফেকশনারিতে, কনফেকশনারি কোনগুলো আছে যেখানে ব্রেড পাওয়া যায়, তারপরে এর কেক পাওয়া যায়, ওগুলা কনফেকশনারি দোকান, ওখানে মিষ্টান্ন তৈরিতে ব্যবহার হয়। আর হচ্ছে এর আদ্র বিশ্লেষণ করলে কিছু গ্লুকোজ পাবে, কিছু ফ্রুক্টোজ পাবে, এর বেশি ব্যবহার নেই। এখন সব পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে প্রথমে কি থাকে? স্টার্চ। এটা আমরা আইটেমও দিছি এর ইম্পর্টেন্স নিয়ে। আচ্ছা দেখো, স্টার্চ হচ্ছে গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন। স্টার্চের কোনো গন্ধ, বর্ণ, স্বাদ কিচ্ছু নেই। আর এরা হচ্ছে অদ্রবণীয় সবকিছুতে। স্টার্চ, পানি, ইথার, অ্যালকোহল সবকিছুতে অদ্রবণীয়। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, মনে রাখবা। তারপরে হচ্ছে উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভঙ্গি তৈরি করে, ডেক্সট্রিন ও মেল্টেজ হয়ে গ্লুকোজে পরিণত হয়, মনে রাখবা। আর এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বর পয়েন্টটা, ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিচারিত হয় না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিভাজিত হয় না, এটা মনে রাখতে হবে। আর সেলুলোজ, সেলুলোজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এর কাজ কি? এর কাজ হচ্ছে তোমার আমাদের সেলুলোজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা দেয়। তারপরে হচ্ছে কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত উদ্ভিদের। তারপরে আর সেলুলোজের বৈশিষ্ট্য কি? আয়োডিন দ্রবণ প্রয়োগে কোনো রং দেয় না। আর পুষ্টিগুণ নাই এর। দেখো তুমি যখন শাকসবজি খাবা, শাকসবজি কিন্তু তেমন কোনো পুষ্টিগুণ নেই, এটা বেশি কাজে লাগে কি জানো? এর বেশি কাজে লাগে হচ্ছে খাবার পরিপাক করে হজম করার ক্ষেত্রে। ধরো তুমি, এই যে আমরা কোরবানি গেল মাছ মাংস খেলাম, তখন দেখবো যে প্রোটিন ডাইজেশন করতে করতে যে আমাদের কনস্টিপেশন ক্রিয়েট হয়। তো এখানে আমরা যদি এই সেলুলোজ জাতীয় বা হচ্ছে তোমার শাকসবজি খাই, সেক্ষেত্রে আমার কি হবে? ওই সেলুলোজটা হচ্ছে মল থেকে সাহায্য করবে, মানে তোমার বায়োল হেলথ ভালো রাখবে, বেসিক্যালি এইটাই। আচ্ছা, এখানে ওই বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো একটু পড়ে নিও। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যামাইনো অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিড কি কি দেখো, এরা পানিতে দ্রবণীয় আর অ্যালকোহলে অদ্রবণীয়। আর এরা কিন্তু স্বাদ থাকবে না, আর মিষ্টি বা তিক্ত পদার্থ হইতে পারে। বর্ণহীন বা এগুলা লাগবে না, স্বাদহীন না বর্ণহীন এগুলো আসবে না পরীক্ষায়। আসবে কোনগুলা? যেগুলা দেখবা চমকপ্রদ কিছু লাইন আছে, যেমন আমি তোমাকে একটা লাইন দেখাই। উম হ্যাঁ, এই যে দেখো, অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে। তোমাকে এরকম টাইপের কোশ্চেন ধরাই দিবে। তোমাকে কখনো এরকম কোশ্চেন দিবে না যে এরা স্বাধীন না বর্ণহীন না গন্ধহীন, এই কোশ্চেন আসে না মিডফিল্ডে। আচ্ছা, দেখো প্রোটিন কলয়েড প্রকৃতির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিক। এখন কলয়েড কি আর ক্রিস্টালয়েড কি স্যার? কলয়েড ক্রিস্টালয়েড হচ্ছে তুমি যখন বায়োকেমিস্ট্রিতে উঠবা, মানে মেডিকেলে পড়বা, তখন এটা বিস্তারিত জানতে পারবা। আপাতত চাইনা রাখো যে কলয়েড যেটা আছে এটা সচরাচর হচ্ছে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। ক্রিস্টালয়েড হচ্ছে এক জায়গা থেকে আরেক যাইতে পারে। কলয়েডের আকার বড়, ক্রিস্টালয়েডের আকার মেইনলি ছোট হয়ে থাকে। আচ্ছা, বেশি কিছু জানার দরকার নেই। দেখো, প্রোটিনকে আদ্য বিশ্লেষণ করলে অ্যাসিড ক্ষার এনজাইম সহযোগে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটা মনে রাখো। আর হচ্ছে তোমার এখান থেকে, হ্যাঁ, প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণে কাজ করে, এটা ইম্পর্টেন্ট একটা লাইন। তারপরে তোমার
এখানে হ্যাঁ এটা লাগবে। এই যে দেখো, প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় গ্রুপ এবং অম্লীয় গ্রুপ থাকে, এই জন্য একে অ্যাম্ফোটেরিক প্রোটিন বলে। এটা মনে রাখবে, অ্যাম্ফোটেরিক মানে কি, এখানে ক্ষারীয় গুণও থাকবে, অ্যাসিডীয় গুণও থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য। লিপিডও স্বাধীন, বর্ণহীন, গন্ধহীন, এগুলা লাগে না, বুঝছো? তো এগুলা ফ্যাটি অ্যাসিড এস্টার হিসেবে কাজ করে, এটা লাগবে। তারপরে লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে বসে, এটা মনে রাখবা। আর এগুলা বেশি লাগবে না, এটা লাগবে। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়, মানে যত বাড়বে লিপিডের ওজন তত গলনাঙ্ক বাড়বে। আচ্ছা, লিপিডের সাথে সুদান থ্রি দ্রবণ যোগ করলে লাল বর্ণ ধারণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, এটা মনে রাখতেই হবে। এটা কিন্তু তোমাদের অন্য বইয়ে নাই, তো এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আসলে এনজাইমের বৈশিষ্ট্য। এনজাইম মেনলি কি, প্রোটিন ধর্মী। আর জীবকোষে এনজাইম কলয়েড রূপে অবস্থান করে। এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনগুলো কলয়েড কোনগুলো ক্রিস্টালয়েড। তারপরে দেখো, পিএইচ দ্বারা এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, পিএইচ 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়াশীল থাকে এনজাইমটা। আর এরা তাপ প্রবণ করে, অর্থাৎ মানে কি বলে, হিট সেন্সিটিভ এগুলা। মানে কি, তুমি 35 ডিগ্রি তাপমাত্রায় বেশি ক্রিয়াশীল থাকে, বেশি তাপ দিলেও নষ্ট হয়ে যাবে, কম তাপ দিলেও নষ্ট হয়ে যাবে, এটাই। আচ্ছা, এনজাইমের বৈশিষ্ট্য যতগুলো পড়াইলাম এর মধ্যে এনজাইমের বৈশিষ্ট্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এখান থেকে কোশ্চেন আসছেই। তারপরে প্রায় সব এনজাইম পানিতে দ্রবীভূত। আর অতিবেগুনি রশ্মি এনজাইমের কার্যকারিতা নষ্ট করে, এগুলো লাগবেই তোমার মেডিকেলে, যদি ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে এখান থেকে আসবে। এখন হচ্ছে আমাদের মোস্ট ফেমাস চ্যাপ্টার, অণুজীব। অণুজীবে ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের এখানে অনেক বৈশিষ্ট্য হাসান স্যারের বইয়ে আছে, তো তোমাদের লাগবে না এতগুলো বৈশিষ্ট্য। দেখো, ভাইরাস হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য কি কি আছে। ভাইরাস অকোষীয় আর আণুবীক্ষণিক। এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, এগুলো কিছু নাই, এগুলো জানো। এদের নিজস্ব বিপাকীয় এনজাইমও নাই। আর এরা স্বাধীনভাবে নিজেরা প্রজননও করতে পারে না, এগুলো সব হাসান স্যারের বইয়ে আছে। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নাই। আর প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার ভাইরাস। আচ্ছা, এগুলা লাগবে না, ইম্পর্টেন্ট না। দেখো, ভাইরাস পশুদের অভ্যন্তরে মাল্টিপ্লিকেশন করতে পারে, মানে বৃদ্ধি পাইতে থাকে। আর হচ্ছে নতুন সৃষ্ট ভাইরাসের মাত্র বৈশিষ্ট্য বজায় থাকে, এটা মনে রেখো। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা বোধহয় হাসান স্যারের বইয়ে নাই। আচ্ছা, ভাইরাসের জেনেটিক বস্তু হিসাবে ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত, মানে দুইটাই থাকতে পারে, ডিএনএ আরএনএ দুইটাই থাকতে পারে। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো আছে তোমার হাসান স্যারের বইয়ে। এখন হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, 14টা পর্যন্ত বৈশিষ্ট্য দিয়ে রাখছে। যাই হোক, দেখো এতগুলা পড়া লাগবে না, হাসান স্যারের বই আছে বেশিরভাগ। দেখো কি কি আছে, ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, এর ইয়াটা লাগবে, এটা পড়ে রাখবো। ব্যাকটেরিয়া 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এরা এককোষী জীব। আর কলোনি কইরা থাকে, বুঝছো? মানে কলোনি বলতে আহ, একজন একজন থাকে না, মানে অনেকজন মিলে থাকে। আর এরা 70 এর রাইবোজোম থাকে, 70 এর রাইবোজোম কোথায় থাকে আমরা শিখছিলাম না, আদিকোষে থাকে 70 এর রাইবোজোম। তো আর এদের ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকান বা হচ্ছে নিউক্লিওপ্রোটিন, সাথে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড থাকে, এটা হাসান স্যারের বইয়ে আছে। আচ্ছা, এটা লাগবে না। এদের বংশগত উপাদান হলো একটি দ্বিসূত্রক কার্যত বৃত্তাকার ডিএনএ অণু, যা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসেবে পরিচিত। এটা মনে রাখবা, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম কাকে বলে। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ, এটাকে বলা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। আর এরা মেনলি বাইনারি ফিশন দিয়ে বিভাজন ঘটায়, 30 মিনিটে সময় লাগে। আচ্ছা, দেখো, এখানে হচ্ছে ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে 50 বছর পর্যন্ত, -70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে, এগুলা হাসান স্যারের বইয়েও আছে। তবে এই যে এগুলা তোমার নাম জানতে হবে। এদের মধ্যে কতগুলো হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, অব্লিগেট অ্যানারোবস। আর কতগুলো হচ্ছে অবায়বীয়, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। সুবিধাবাদী, এরা হলো সুবিধাবাদী, বুঝছো? মানে অক্সিজেনের অভাবেও বাঁচতে পারে, আবার অক্সিজেন নিয়েও বাঁচতে পারে, এরা হলো সুবিধাবাদী। আর কতগুলো হলো বাধ্যতামূলক বায়বীয়, মানে অক্সিজেন ছাড়া এরা বাঁচতেই পারবে না, মারা যাবে। আচ্ছা, এখন সব মোস্ট ফেমাস চ্যাপ্টার। আমরা যারা হচ্ছে এই যে তোহা ভাইয়ের যে ব্যাচটা আছে, মনে হয় অন্যরা ব্যাচটা কত ব্যাচ,
22 টেস্ট ব্যাচ। ওই ব্যাচের হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আছে শৈবাল আর ছত্রাক নিয়ে। এর পরের কোনো ব্যাচে আর শৈবাল ছত্রাক থেকে কোশ্চেনই আসে না। তো তোমাদের ব্যাচে কোশ্চেন আসতে পারে, মানে নেক্সট যে এক্সামটা আছে, তোমরা তো নেক্সট এক্সাম হচ্ছে 26 27 সেশনে দিবা। এই সেশনে দিয়েও দিতে পারে, যেহেতু এক সেশনে এটা থেকে অনেক কোশ্চেন আসছে। তো এবার সপ্তাহে বেশি পড়া লাগবে না, শুধু বৈশিষ্ট্যগুলা পড়বা, পার্থক্যগুলা পড়বা, উদাহরণ যা দাগাই দিব তা করলেই হবে। এত মনে রাখতে লাগবে না, কারণ আমি নিজেও রাখি না, মানুষকেও না রাখতে অনুৎসাহিত করি। আচ্ছা, শৈবালের বৈশিষ্ট্য দেখো কি আছে। শৈবাল হচ্ছে সালোক, এগুলা জানো, ঘুমপানি এগুলো পড়া লাগবে না। মেইন যে জিনিসগুলা, এদের স্পোরাঞ্জিয়া অথবা রেণুগুলি সর্বদা একুশ, এটা মনে রাখবা। এটা ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। এদের জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। শৈবালের কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। এগুলা ইম্পর্টেন্ট। আর সাধারণত এদের সুস্পষ্ট জনক্রম অনুপস্থিত, মানে সুস্পষ্ট জনক্রম থাকে না। ছত্রাকের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য তো তোমার আমি দেখছি, এটা হাসান স্যারের বইয়ে যা আছে, আজিবুর স্যারের বই সেম আছে। এটা নিয়ে আমি আর বেশি কথা না বলি, কারণ কথা বললেই ভালো এটা। আচ্ছা, লাইকেন। লাইকেন কি? লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাক মিলিত ভাবে যে থাকে, ওটা হলো লাইকেন। এখন এই লাইকেন নিয়ে কিন্তু আজিবুর স্যারের বই অনেক কিছু লেখা আছে, আমরা নিচ থেকে উপরে উঠে আসবো। জীবন চক্রে এদের গ্যামেটোফাইট প্রধান থাকবে, স্পোরোফাইট গৌণ থাকবে। এটা মনে রাখবো প্রথমে, এটা ইম্পর্টেন্ট আসবে। আচ্ছা, এরা কিন্তু স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল। উৎপন্ন স্পোর হোমোস্পোরাস। আচ্ছা, এদের ভ্রূণ বহুকোষী, ভ্রূণ স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। এটা মনে রাখবেন। এই তিনটা পয়েন্ট যে বলছি ইম্পর্টেন্ট, বাকিগুলো এত ইম্পর্টেন্ট না। আর এটা মনে রাখতে পারো একটু, যৌন জনন উগ্যামেস প্রকৃতির হবে। আর হচ্ছে বাকি এগুলো ইম্পর্টেন্ট না বেশি। আচ্ছা, এটা হচ্ছে তোমার বায়োফাইটার বৈশিষ্ট্য। আর লাইকেনের বৈশিষ্ট্য আমি একটু গোলায় ফেলছি খুব সম্ভবত, হ্যাঁ এটা একটু গোলায় ফেলছি। যতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে তোমার বায়োফাইটার বৈশিষ্ট্য। আর লাইকেনের বৈশিষ্ট্য হচ্ছে তোমার, এরা শব্দ দূষণের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল। এটা মনে রেখো, এমসিকিউ আসতে পারে। তারপরে দেখো, থ্যালাস রাইজয়েড তৈরি করে। এই রাইজাইন থাকে, এই রাইজাইন দিয়ে হচ্ছে তোমার পানি শোষণ করে। এটা কিন্তু একবার এমসিকিউতে আসছে। থ্যালাস কি দিয়ে পানি শোষণ করে? রাইজয়েডের মতো রাইজাইন থাকে, এটাতে পানি শোষণ করে। কঠিন শিলাতেও মাটি মাটি গঠনের অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করে, এটা মনে রাখবা। এই লাইকেনের মধ্যে অঙ্গজননও ঘটে, অযৌনজননও ঘটে, কিন্তু যৌনজনন শুধুমাত্র ছত্রাকের ঘটে। এই জন্য মনে রাখবা। এই জন্য আমরা যদি বলি, একটা কোশ্চেন আছে মেডিকেলে, লাইকেনের মধ্যে, লাইকেনে তো দুইজন থাকে, শৈবাল থাকে, ছত্রাক থাকে, কে বেশি উন্নত? মনে রাখবা, এখানে ছত্রাকটাকে উন্নত ধরা হয় কারণ এরা যৌন জনন করে। আর যে প্রাণী যৌন জনন করতে পারে ওদেরকে একটু উন্নত কাতারে রাখা হয়, মেনলি ওই জন্য আর কি। আচ্ছা, এখানে আর বেশি কিছু নাই। এটা লাগবে না, এটা ইম্পর্টেন্ট না। টেরিডোফাইটার বৈশিষ্ট্য লাগবে, দেখো। টেরিডোফাইটা হলো অপুষ্পক অবীজ উদ্ভিদ। এরা হচ্ছে তোমার ডিপ্লয়েড, মানে 2n থাকবে। আর মূল কাণ্ডে কি বলে, মূল কাণ্ড কালে বিভক্ত করা যাবে এদেরকে। আচ্ছা, এদের ভাস্কুলার টিস্যু আছে। আর হচ্ছে এগুলোর মধ্যে আর ইম্পর্টেন্ট কিছু নাই। এগুলো তোমার হাসান স্যারের বইয়ে যা পড়বে ওগুলোই আসবে না এগুলো। টেরিসের মধ্যে দেখো, এদের কাণ্ডে রাইজোমে পরিণত হয়, এটা মনে রাখবা। আর রেমেনটা দিয়ে আচ্ছাদিত থাকে, এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। স্পোরাঞ্জিয়াম ফলস ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে, এটা মনে রাখো। মানে ফলস বলতে এটা আর কি আসল না, উপরে বোঝা যায় যে ঢাকা আছে কিন্তু আসল নাই, এরকম। আর এই বৈশিষ্ট্যগুলো হাসান স্যারের বইতেই আছে, এখানে আর এক্সট্রা করে পড়া দরকার নেই। তোমাদেরকে আমি বলবো, এই পিডিএফটার হচ্ছে মেইনলি উপরের চ্যাপ্টার গুলো, লাইক চ্যাপ্টার 1 2 3 4 5, এগুলো ভালো করে এই পিডিএফটা থেকে পড়বা। বাকি যে এই যে নগ্নবীজি আবৃত্তি বীজি বা এরকম আছে, এগুলা থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, আমি তো পড়ছি এগুলো সবই। তো আমার মনে হয় না যে এগুলো ইম্পর্টেন্ট। সাইকাসের বৈশিষ্ট্যটা একটু দেখে রাখতে পারো, সাইকাসের বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট। সাইকাসের বৈশিষ্ট্যটা একটু দেখে রাখবা। আচ্ছা, দেখো, সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট, এরা হলো পাম জাতীয়। ট্রান্সপারেশন, কি বলে, ট্রান্সপিরেশন টিস্যু বিদ্যমান থাকবে। আর গৌণ অস্থানিক কোরালয়েড মূল থাকবে।
এই তিনটা জিনিস মনে রাখবো, ইম্পর্টেন্ট। আর সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, এই জিনিসটা মনে রাখবো, এটা আসবে পরীক্ষায়। আর আবৃতবীজী উদ্ভিদ এগুলা হচ্ছে তুমি তোমরা দেখতে পারো, বা এগুলো ইম্পর্টেন্ট না, আমি সাজেস্ট করি না আজিবুল স্যারের থেকে এগুলো পড়া, কারণ হচ্ছে সময় নষ্ট। মেডিকেল এমন একটা জিনিস, তুমি আর পড়া হলো অনেক, বুঝছো? কারণ সব করলে তো হবে না বলদের মতো। তুমি একটা জিনিস পারো, তোমার ব্যাচমেট আর একটা জিনিস পারে, কিন্তু তোমার মধ্যে ডিফারেন্স কি? আমাকে যখন ছোটবেলা পরীক্ষা দিতে বলছিল, মানে আমি তো মনে করো আমার কোনো নিজস্ব কোনো লাইফের গোল ছিল না কোনোদিন, যে আমার এইটা হইতে হবে ওইটা হইতে হবে, মানে আম্মু বা মামা যেটাই বলছে আমি সেটাই করছি, মানে আমার না ওরকম ইয়ে ছিল না। বাট এখন আমি এই কথাটা কেন বলতেছি, যখন আমাকে এনডিসি তে এক্সাম দিতে গেলাম, এনডিসি তে অ্যারাউন্ড 24 থেকে 30 হাজার মানুষের সাথে পরীক্ষা দিছি, খুব সম্ভবত আমাদের কাছে। আমার কথা হয়েছে ওখানে 24 থেকে 30 হাজার মানুষ সবাই তোমার ছিল সেম ক্যাটাগরির, সবাই টপার, ডিস্ট্রিক্ট টপার, সবাই ভালো স্কুল থেকে আসছে। আমি কেন চান্স পেয়েছি? এর মেইন রিজন হয়েছে আমি সবকিছু সবসময় চিন্তা করতাম যে ওই ছেলেটাও তো আমার মতোই পারে, তাহলে আমার একটা নিজস্ব কিছু ডিফারেন্স রাখা লাগবে যেটার জন্য আমি চান্স পাবো। এই ডিফারেন্সটা তুমি আনবা হচ্ছে কতটুকু কম টাইমে কত ইফেক্টিভলি তুমি পড়াশোনা করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে কোনোদিন বলি না সব বই পড়ো, সব রাইটার পড়ো। আমি পড়ছিলাম কারণ আমার ভালো লাগে পড়তে। তোমাদেরকে অ্যাডভাইস দিব যে ছোট ছোট জিনিসগুলা ইম্পর্টেন্ট জায়গা থেকে আমি কালেক্ট করে দিব, ওই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। তো আমি এই পিডিএফটা দিব সবাইকে, কিন্তু এই পিডিএফটা সব পড়া লাগবে না। এই 14 পৃষ্ঠার পিডিএফ এর মধ্যে তুমি 7 পৃষ্ঠা বললে তোমার ইনাফ, তোমার আজিবুর স্যারের বৈশিষ্ট্য কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা আসার মধ্যে। তো এগুলো important। তবে হ্যাঁ, এই যে দেখো, এগুলা কিন্তু আবার পড়া লাগবে। ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। আজিবুর স্যারের বইয়ে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নিও। ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো। আর হচ্ছে C3 আর C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো একটু পড়ো। প্লাজমিড পর্যন্ত যা আছে এগুলো হচ্ছে টুকটাক আশি বছরের বই খুবই ভালো লেখা আছে। আর এই লাস্টের চ্যাপ্টারের এটা লাগেই না আসলে, এটা আজিবুর স্যারের হুদাই লাগে দিয়ে রাখছে, আমি জানি না আমিও কেন লাগছি। বাট যদি অবসর সময় থাকে, হ্যাঁ তুমি পড়তে পারো। তুমি যত বেশি পড়বা ভালো, কিন্তু মনে রাখতে হবে আগে তোমার যতটুকু দরকার ততটুকু শিখে আমি এক্সট্রা শিখতে চাবো। অনেকে দেখবা মেডিকেলে, আমি একটা ঘটনা বলি, মেডিকেল না, আমার কলেজ লাইফের একটা ঘটনা বলি। আমাদের কলেজ লাইফে একটা ছেলে ছিল অন্য গ্রুপে, নাম বলবো না আমি, ও খুবই মেধাবী ছিল, এটাতে কোনো সন্দেহ নেই। ও অনেক পরিশ্রমী প্লাস মেধাবী। তো ও আমার সাথে রুম শেয়ার করতো, আমরা তো হোস্টেলে থাকতাম। ওই ছেলেটা মনে হয় 24 ঘন্টার ভিতরে 16, 17, 18 ঘন্টাও পড়তো। আমি রাতের বেলা ঘুম থেকে মাঝে মধ্যে জেগে উঠতাম, দেখতাম ওর ল্যাম্প জ্বলতেছে ওর পড়ার টেবিলে। আমরা দুইজনের রুমে থাকতাম। ও করতো কি, মানে সব করতো, মানে A to Z সব করতো। এতে একটা ওর ক্ষতি হয়েছে। ওর ক্ষতি হয়েছে কি, ও আর যখন ওর পরীক্ষার টাইম আসছে ও রিভাইজ দিতে পারে না সবকিছু। ও তারপরে সেন্টাপে, আমাদের সেন্টাপ এক্সাম হয় MDC তে, ও হচ্ছে সেন্টাপ এক্সামে ভয়াবহ লেভেলের খারাপ করে। তারপরে হচ্ছে ও হচ্ছে সেশন লস করে, মানে আমাদের সাথে আর এক্সাম দিতে পারে না, ইন্টার পরীক্ষা দিতে পারে না। ও হচ্ছে এর পরের ব্যাচে ইন্টার পরীক্ষা দিছে, ইন্টার পরীক্ষা দিয়ে পাস করছে, জিপিএ 5 বোধহয় পাইছে, কিন্তু কোথাও চান্স পায়নি এখন পর্যন্ত। তো এখন আমি তোমাকে এই জন্য বলবো যে হচ্ছে সবাইকেই বলবো যে তুমি ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার সব পড়া যাবে না। সব পড়া ভালো, যারা ক্যাচ করতে পারবে, যারা নিতে পারবে, তারা সব করতে পারবে, সবার জন্য সব না। কোথায় থামতে হবে এটাও সবসময় শেখার উচিত। তো আমি যে বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করলাম, ইনশাল্লাহ আজিবুর স্যারের বৈশিষ্ট্য যদি আসে পরীক্ষায়, আর কোনো বৈশিষ্ট্য ভুল হবে না যদি এই পিডিএফটা পড়ো, যা বলছি ততটুকু পড়ো। এরপরে আমি ছক নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ, তখন দেখা হবে। আর
বায়োহ্যাকার্স হচ্ছে আমরা তিন বন্ধু মিলে এটা শুরু করলাম। তিন বন্ধু না, দুই বন্ধু আর হচ্ছে একজন আমার জুনিয়র, রাসিফ নূর। আহ, ওকে আমি গাইড করছি। আমার ও টোটাল অ্যাডমিশন লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত আমি গাইড করছি ওরা। ও এখন দিনাজপুর মেডিকেলে এবার চান্স পাইছে। ও হচ্ছে 25 ব্যাচ ছিল এইচএসসি। পরে আমি গাইড করে হচ্ছে সব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ও ওকে আমি রাখছি কারণ ও ইংরেজি অনেক ভালো পারে। সত্যি কথা বলতে আমার থেকেও ভালো করে হয়তো বা। আহ, ওকে আমি ইংরেজির দায়িত্ব দিছি। ভাইয়ের কাছে আমার এক বন্ধু আছে আমার এমডিসি আমার ব্যাচের, উনিও। ও হচ্ছে খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ। তো পরে আমি হচ্ছে একটু সম্ভবত কেমিস্ট্রির দায়িত্বটা দিব ইনশাল্লাহ। আমি নিজে ফিজিক্স আর বায়োলজি পড়াইতে পারি। দেখি এখন কি হয় ইনশাল্লাহ। বায়োগ্যাসের জন্য সবাই দোয়া করবা। আর ইনশাল্লাহ এটা নিয়ে বড় একটা প্ল্যাটফর্ম হবে। স্টুডেন্টরা যেন কম টাকার ভিতরে ফি, দেখো ফি দেওয়া যায়, সবকিছু তো ফ্রি দেওয়া যায় না সবাই। আহ, এটা সময়ের দাম আছে। আমরা তো মিডিল স্টুডেন্ট, যেটা না নিলেই না। যার ফিনান্সিয়াল সমস্যা আছে সেও এই কোর্সে আমাদের ভর্তি হতে পারবে, কিন্তু আমরা তাকে বিবেচনা করব। কিন্তু এই ন্যূনতম যে ফি না হইলেই না আর কি। এই আমরা হচ্ছে এই প্রোগ্রামটা লঞ্চ করবো ইনশাল্লাহ সামনে। আর আমি নিজে তো পার্সোনাল প্রাইভেট প্রোগ্রাম তো পড়াচ্ছি। তো সবাই দোয়া করবা এটা নিয়ে। আর ইনশাল্লাহ সবাই সাথে থাকবা। ধন্যবাদ। জি ভাইয়া, জি ভাইয়া।